এবার নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হতে চলেছে, কারণ বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে লড়াই করার ঘোষণা দিয়েছে। প্রস্তুতিও চলছে জোরে সোরে। বাংলাদেশের আকাশ সীমা এখন আরো নিরাপদ হতে যাচ্ছে, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে বাংলাদেশের নিজেদের তৈরি এয়ার ডিফেন্স মিসাইল, জানিয়ে চরম চিন্তিত ভারত। ভারত যে দেশটির পরমাণু শক্তিধর হিসেবে পরিচিত, এখন ভারত এক নতুন ভূরাজনৈতিক চাপে পড়তে যাচ্ছে। ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই। সাম্প্রতিক সামরিক পদক্ষেপ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। দেশের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী যুক্তরাষ্ট্র থেকে F-16V ব্লক 72 যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে। এই পদক্ষেপ কেবল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে না, বরং আঞ্চলিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। এটি ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। তো হঠাৎ ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থানের কারণ কি? বন্ধুরা, বাংলাদেশের জন্য সুখবর। এবার দেশের মাটিতে সাবমেরিন তৈরি করবে বাংলাদেশ। বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চায়না। দেশের মাটিতে সাবমেরিন তৈরি করবে বাংলাদেশ। এটা শুনে ভারতের মাথায় হাত। ভারত এটি বিশ্বাসই করতে পারছে না। ভারতের আগ্রাসন মোকাবেলা করার জন্য চীন থেকে আরো 12টি সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ। এর জন্য চীনের সাথে চুক্তি করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীকে আরো 12টি সাবমেরিন দিবে চায়না সরকার। পৃথিবীর কোন শক্তি নাই আমাদেরকে পরাজিত করতে পারে যুদ্ধে। আমি নরেন্দ্র মোদীকে বলতেছি, চেতাবনী দেতা হো নরেন্দ্র মোদী, আপ ঠিক হো যাও, বরনা সর্বনাশ হোগা ভারত কা, তোমারা ফুট কা। এই রাজনৈতিক দলের শাসন আমরা দেখি নাই? আমি তো বিএনপি সম্বন্ধে বললাম কি কি ভুল করেছে তারা। রাষ্ট্র দুর্বল হয়েছে, আরবি দুর্বল হয়েছে, বিজেপি দুর্বল হয়েছে তাদের নেত্রী ভুল সিদ্ধান্তের কারণে। যদি আমাকে আরবিতে রেখে দেওয়া হতো। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন নরেন্দ্র মোদীকে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের সাথে পাঙ্গা নেওয়ার জন্য। সেই সাথে সাথে কিন্তু 3টি দেশ ভারতের বিপক্ষে চলে গিয়েছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হতে চলেছে, কারণ বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে লড়াই করার ঘোষণা দিয়েছে। প্রস্তুতিও চলছে জোরে সোরে। বাংলাদেশের আকাশ সীমা এখন আরো নিরাপদ হতে যাচ্ছে, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে বাংলাদেশের নিজেদের তৈরি এয়ার ডিফেন্স মিসাইল। পাশাপাশি যাতে অতি দ্রুত বিমান হামলা চালানো যায়, এজন্য ভারতের সীমান্ত লাগোয়া লালমনিরহাট, কক্সবাজার সহ একাধিক জায়গায় চালু হতে যাচ্ছে কয়েকটি পুরনো বিমান ঘাঁটি। এদিকে পাকিস্তানের পরামর্শে বিমান বাহিনীর হাতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক চীনা যুদ্ধ বিমান, জানিয়ে চরম চিন্তিত ভারত। বাংলাদেশের তৈরি মিসাইল কতটা শক্তিশালী, বাংলাদেশের বিমান ঘাঁটি নিয়ে ভারত কেন এত বেশি চিন্তিত, চীনের থেকে কেনা যুদ্ধ বিমানই বা কতটা শক্তিশালী, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভৌগোলিক অবস্থানের কারণে জন্ম থেকে শত্রু বেষ্টিত বাংলাদেশ। তবে এদেশের দিকে নজর দিতে এখন হাজারবার চিন্তা করতে হবে যে কোনো শত্রু রাষ্ট্রকে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব কারখানায় মিসাইল তৈরি করার কাজ হাতে নিয়েছে বাংলাদেশ। এতে করে দেশের আকাশসীমায় শত্রুর যে কোনো অনুপ্রবেশকে দিতে হবে চরম মূল্য। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ বা ব্যবসায়ীরা যেখানে যে কোনো দুর্দিনে পরামর্শের জন্য ডক্টর ইউনূসের দ্বারস্থ হন, এবার সেই ইউনূসের আরেক সামরিক পরিকল্পনায় কুপকাত হতে যাচ্ছে প্রতিবেশী কট্টর হিন্দুত্ববাদী নব্য ইসরায়েলপন্থী দেশ ভারত। বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিকায়ন আর ইউনূসের প্ল্যানের কাছে আবারও ব্যর্থ হচ্ছে মোদীর সব পরিকল্পনা। একদিকে নতুন রূপে চালু হতে যাচ্ছে লালমনিরহাটের বিমান ঘাঁটি, যা নিয়ে ভারতের মাথায় হাত। আবার শীঘ্রই কক্সবাজার পরিপূর্ণ বিমান ঘাঁটিতে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ অসাধারণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ ভবিষ্যতে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এছাড়াও সীমান্তবর্তী এলাকার আকাশসীমা আরো সুরক্ষিত করতে অতি দ্রুত কক্সবাজারকে পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে রূপান্তর করা হবে বলে জানানো হয়। জানা গেছে 1931 সালে ব্রিটিশ সরকার বিমান ঘাঁটি তৈরি করে বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর বিমানবন্দরটি ব্যবহার করে। 1945 সালে যুদ্ধ শেষ হওয়ার পর এটি অব্যবহৃত ছিল দীর্ঘদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা লালমনিরহাট বিমানবন্দর গড়ে তোলে এবং 1947 সালে দেশ ভাগের পর এটি পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর 1958 সালে স্বল্প পরিসরে বিমান পরিষেবা চালু হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। সে সময় দেশ স্বাধীন হওয়ার পর 1983 সাল থেকে বিমান বাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গড়ে তোলে।
80-এর দশকে ফের চালু করা হলেও বন্ধ হয়ে যায়। 2019 সালে 13 মার্চ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তাতে বাধা দেয় মোদী সরকার। এরপরে শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে চালু হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ভারত মনে করে লালমনিরহাটে বিমান ঘাঁটি হলে যে কোনো পরিস্থিতিতে ভারতের অভ্যন্তরে মিসাইল হামলা চালাতে 1 মিনিটও লাগবে না বাংলাদেশের। এজন্যই নরেন্দ্র মোদীর রাতের ঘুম উড়ে যাচ্ছে। এছাড়া 2017 এবং 18 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বরিশাল এবং সিলেটে 2টি বিমান ঘাঁটি করার কথা জানিয়েছিলেন। তবে দেশের মানুষের আর জনপদের স্বার্থে যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলোর অধিকাংশই ভারতের ইন্ধনে স্থগিত হয়ে যাওয়ার কথা শোনা গেছে। সেই সাথে বন্ধ করে দেওয়া হয় কুমিল্লা এবং ফেনীর বিমানবন্দর, যেখানে বহু বিমান লুকিয়ে রাখার বাংকার রয়েছে বলে জানা গেছে। এদিকে বাংলাদেশের বিমান বাহিনীর হাতে যুক্ত হতে যাচ্ছে চীনা যুদ্ধ বিমান। ভারতীয় গণমাধ্যম বলছে দাদাবাবুদের উত্তম মাধ্যম দিতে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ সামরিক বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে টক্কর দিতে চীন থেকে বাংলাদেশ কিনছে যুদ্ধ বিমান J-10C। মূলত পাকিস্তান বিমান বাহিনীর পরামর্শেই ওই যুদ্ধ বিমান কিনতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে পাক বিমান বাহিনীর ভান্ডারে চীনের ওই যুদ্ধ বিমান মজুত রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান অবশ্য স্বীকার করতে চাননি ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি হিসাবে চীন থেকে যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, বিমান বাহিনীকে শক্তিশালী করতেই অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার কথা ভাবা হয়েছে, আর সেক্ষেত্রে বন্ধু দেশ চীনের তৈরি J-10C যুদ্ধ বিমানের কথা ভাবা হয়েছে। ভারতীয় মিডিয়া আরো বলছে, শেখ হাসিনা ভারতে পলায়নের পরে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ভারতের সঙ্গে যুদ্ধের হুঙ্কার ছেড়েছেন খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এমনকি ভারত অতর্কিত হামলা চালাতে পারে এমন আশঙ্কায় যশোর ও চট্টগ্রাম সেনাঘাঁটিতে পাকিস্তান ও চীনের তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মজুত করা হয়েছে। অভ্যন্তরীণ ডিউটি থেকে সরিয়ে সীমান্ত পাহারায় মোতায়েন করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের সেনাদের। বাংলাদেশ বিমান বাহিনীর ভান্ডারে বর্তমানে একাধিক অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে। পাশাপাশি J-10C যুদ্ধ বিমান বাহিনীর বহরে যুক্ত হলে বাংলাদেশের শক্তি বাড়বে আরও কয়েক গুণ। J-10C যুদ্ধ বিমান সম্পর্কে জানা গেছে, এটি 55.5 ফুট লম্বা এবং 32.2 ফুট চওড়া। 19,227 কিলোগ্রাম বিস্ফোরক নিয়ে আকাশে উঠতে পারে। 4,950 লিটার জ্বালানি ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমানটি ঘন্টায় 2,205 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। 550 থেকে 1850 কিলোমিটার দূরত্বের যে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম এই বিমান। বন্ধুরা, বাংলাদেশের জন্য সুখবর। এবার দেশের মাটিতে সাবমেরিন তৈরি করবে বাংলাদেশ। বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চায়না। দেশের মাটিতে সাবমেরিন তৈরি করবে বাংলাদেশ। এটা শুনে ভারতের মাথায় হাত। ভারত এটি বিশ্বাসই করতে পারছে না। ভারতের আগ্রাসন মোকাবেলা করার জন্য চীন থেকে আরো 12টি সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ। এর জন্য চীনের সাথে চুক্তি করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীকে আরো 12টি সাবমেরিন দেবে চায়না সরকার। চীনের সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের নৌবাহিনীর এই চুক্তি খুবই শীঘ্রই হতে চলেছে। এই 12টি সাবমেরিনের মধ্যে 7টি সাবমেরিন নির্মাণ হবে চায়নার হলুদাও সাবমেরিন শিপইয়ার্ডে, আর বাকি 5টি সাবমেরিন খুলনার শিপইয়ার্ডে যৌথভাবে নির্মাণ করবে চায়না এবং বাংলাদেশ। মূলত চীন থেকে সাবমেরিন তৈরির প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে সাবমেরিন তৈরি করতে চায় বাংলাদেশ নৌবাহিনী। পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে যারা সাবমেরিন তৈরি করতে পারে। এবার সেই তালিকায় নতুন করে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। এই 12টি সাবমেরিন বাংলাদেশের নৌবহরে যুক্ত হলে পুরো বঙ্গোপসাগর দাপিয়ে বেড়াবে বাংলাদেশের নৌবাহিনী। বঙ্গোপসাগরে বাংলাদেশকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা থাকবে না ভারত এবং মিয়ানমারের। যেমনটা জানেন, সাবমেরিন হচ্ছে একটি স্ট্র্যাটেজিক অস্ত্র, কারণ এটি সমুদ্রের তলদেশ দিয়ে নিঃশব্দে চলাচল করে। শত্রুপক্ষ বুঝতেই পারে না যে তার আশেপাশে সাবমেরিন রয়েছে, এবং সাবমেরিনের মাধ্যমে শত্রুপক্ষের সমুদ্র বন্দর পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায়। এছাড়া সাবমেরিন থেকে বিভিন্ন মিসাইলও নিক্ষেপ করা যায়। সাধারণত খুবই ঘনিষ্ঠ মিত্র দেশ ব্যতীত একটি দেশ অন্য একটি দেশের কাছে সাবমেরিন প্রযুক্তি হস্তান্তর করতে চায় না। চীন শুধুমাত্র পাকিস্তান ব্যতীত একমাত্র বাংলাদেশকে এই সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করছে। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশ চীনের কাছে আরো বেশি বিশ্বস্ত হয়ে উঠেছে। ভারতের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চীন বাংলাদেশকে সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করতে যাচ্ছে, আর এমনটাই জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর। এদিকে বাংলাদেশের সাথে চীনের এমন চুক্তি হয়েছে এমন খবর পেয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। ভারতের প্রাক্তন সেনাপ্রধানরা জানিয়েছে বাংলাদেশকে তারা কোনোভাবে চায়নার কাছ থেকে সাবমেরিন ক্রয় করতে দিবে না। এতে তাদের ব্যাপক আপত্তি রয়েছে। বাংলাদেশ সরকার ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে সাবমেরিন ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই চীনা সাবমেরিন বিশেষজ্ঞরা বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে সাবমেরিন তৈরির কাজ শুরু করবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। এর আগে চীন থেকে প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে টাইপ 03 যুদ্ধজাহাজ নির্মাণ করেছিল বাংলাদেশ নৌবাহিনী।
আর এটা হয়তো আপনারা জানেন, এরই ধারাবাহিকতায় এবার দেশের মাটিতেই ভয়ঙ্কর সাবমেরিন তৈরির কাজ অতি শীঘ্রই শুরু করবে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী দেশের মাটিতে সাবমেরিন তৈরি করার স্বপ্ন প্রায় 1 দশকের বেশি সময় ধরে দেখছে। এর জন্য বাংলাদেশ নৌবাহিনী 2017 সালে চায়না থেকে 2টি মিং ক্লাস সাবমেরিন ক্রয় করে। চায়না থেকে এই 2টি সাবমেরিন ক্রয় করার মূল উদ্দেশ্য ছিল দেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাবমেরিনার তৈরি করা। গত 8 বছরে বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য সাবমেরিনার তৈরি হয়েছে যারা দক্ষভাবে সাবমেরিন চালাতে পারে, যার ফলে বাংলাদেশ নৌবাহিনীর বহরে নতুন কোনো সাবমেরিন যুক্ত হলেও সেটি অপারেট করার মতো যথেষ্ট সাবমেরিনার বাংলাদেশের হাতে রয়েছে। আর যেহেতু বাংলাদেশ চীনা প্রযুক্তিতে সাবমেরিন নির্মাণ করবে, তাই আলাদা করে নতুন প্রশিক্ষণের প্রয়োজন পড়বে না। বাংলাদেশের তৈরি এই নতুন সাবমেরিনগুলোর ক্ষমতাও ব্যাপক পরিমাণে ধ্বংসাত্মক। চীনা প্রযুক্তিতে তৈরি বাংলাদেশের এই সাবমেরিনগুলো সমুদ্রের 10,000 ফুট গভীরে নিঃশব্দে চলাচল করতে পারে। বাংলাদেশের তৈরি E1 ক্লাস সাবমেরিনে মোট 47টি টর্পেডো UAE এই ধরনের বিধ্বংসী টর্পেডো থাকে। এক একটি টর্পেডোর ওজন প্রায় 1800 কেজি এবং এগুলোতে মোট 400 কেজি বিস্ফোরক থাকে। এছাড়া সাবমেরিনটিতে 82টি নেভাল মাইন সংরক্ষণ করা সম্ভব, যেগুলো দ্বারা ফাঁদ পেতে শত্রুর জাহাজ ধ্বংস করা সম্ভব। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ চীনকে একাধিকবার সাবমেরিন প্রযুক্তি দেওয়ার কথা বলেছিল, কিন্তু চীন সে বিষয়ে সাড়া দেয়নি, কারণ চায়নার আশঙ্কা ছিল শেখ হাসিনা সরকার ভারতের হাতে সেই সাবমেরিন প্রযুক্তি সরবরাহ করতে পারে। পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে পরাজিত করতে পারে যুদ্ধে। শক্তিটা তো সেইখান থেকে আসে। কেন? আমি কোনো ধর্মীয় বিভাজন করছি না। বাংলাদেশে 93% হলো মুসলমান আর 7% হলো অন্য অন্য সবকিছু। এই যে 12 কোটি মুসলমান, আমি শুধু ক্ষমতার জায়গাটা বলছি, আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ভাই বোন মিলেই কিন্তু আমরা বাংলাদেশ, আমরা সবাই যুদ্ধ করবো, কিন্তু শক্তির কথাটা আমি বলছি, কোথায় আমাদের শক্তি? এই 12 কোটি মুসলমানের মধ্যে অত 6 কোটি মুসলমান পাওয়া যাবে যুদ্ধ করার জন্য। আমরা যদি বৃদ্ধ শিশু মহিলা বাদও দেই, মহিলারাও যুদ্ধ করে, বাদ দেই, 6 কোটি মুসলমান পাওয়া যাবে। আমাদের মধ্যে গোত্রগত বিভাজন নাই, আমাদের কাছে আঞ্চলিকতা নাই, আমাদের ধর্ম এক, সুন্নি, খাদ্যাভাস এক, সংস্কৃতি এক, ভাষা এক। আমাদেরকে পরাজিত করতে পারে পৃথিবীতে কোনো শক্তি আছে? ভারতে হিন্দু হলো অনলি 18%, 10% হলো ব্রাহ্মণ, 5% ক্ষত্রিয়, আর বাকি এই 2-3% হলো শূদ্র আর বৈশ্য। বাকি সব হলো হরিজন। এরা হিন্দু না, হরিজনরা হিন্দু না, জোর করে হিন্দু বলা হয়। আপনি মনুসংহিতাতে যান, ওখানে লেখা আছে শূদ্র সম্বন্ধে, ন শূদ্রে পাতকং কিঞ্চিন্ন চ সংস্কার মরহতি না স্বাধিকার ধর্মে হস্তি ন ধর্মাৎ প্রতিষেধনম। অর্থাৎ কোন শূদ্র যদি নিষিদ্ধ বস্তু ভক্ষণ করে, মানে গরুর মাংস বা মরা গরু মরা মানুষের মাংস, তার কোনো পাপ হবে না এবং ধর্মে তার কোনো সংস্কার নাই। আমরা যেমন তওবা করি, ও ধর্মে কোনো সংস্কার নাই, কোনো যাগযজ্ঞ তার হবে না। না স্বাধিকার ধর্মে হস্তি, ধর্মে তার কোনো অধিকার নাই, ন ধর্মাৎ প্রতিষেধনম, তার ধর্মের মধ্যে কোনো তওবা বা তার পবিত্র করবার কোনো অবস্থা নাই। তো হিন্দুটা হিন্দু। আমরা যদি ইচ্ছা করি ভারতকে আমরা টুকরো টুকরো করে ছেড়ে দিতে পারি। কিভাবে? মুসলমানদেরকে প্রশিক্ষণ দিতে হবে, অস্ত্র সাপ্লাই দিতে হবে, দলিতদেরকে অস্ত্র সাপ্লাই দিতে হবে, 2/3 মেজরিটি। মুসলমানদেরকে বলতে হবে দলিত আর মুসলমান মিলে আন্দোলন শুরু করো আলাদা জন্মভূমি, বা দলিতকে বলতে হবে তোমরা আলাদা জন্মভূমির রাষ্ট্রের আন্দোলন শুরু করো। মুসলমানদেরকে বলতে হবে তোমরা আলাদা রাষ্ট্রের শুরু করো। এখানে চিকেন নেকের ওখানে গিয়ে আমাদের গন্ডগোল সৃষ্টি করতে হবে এবং উত্তর পূর্ব ভারতকে বলতে হবে তোমরা স্বাধীনতা আন্দোলন করো, যত অস্ত্র লাগে আমরা দিব। উই ক্যান টুমরো। ফাজলাবি, আমি নরেন্দ্র মোদীকে বলতেছি, চেতাবনী দেতা হুঁ নরেন্দ্র মোদী, আপ ঠিক হো যাও ওরনা সর্বনাশ হোগা। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এসে ভারতের যে গলার স্বর এবং সুর দুটোই মারাত্মক নরম হয়ে গিয়েছে। ভারত যেভাবে মানে এখন উচ্চাঙ্গ সঙ্গীত গাওয়ার চেষ্টা করছে, সারে গামা পাদানিসে গাওয়ার চেষ্টা করছে, এটি এই কয়েকদিন আগে র্যাপ সঙ্গীতে তারা প্রকাশ করেছে। ওরে ধরো, ওরে খাও, এরে মারো, ওরে ধরো, তোর গলা খাবো, তোর মাথা খাবো, তোর কল্লা খাবো, এরকম র্যাপ সঙ্গীত আছে না, আমাদের ছেলেরা রাগ হয়ে গায়, এরকম র্যাপ সঙ্গীত গেয়েছে। আর এখন তারা যে সুর, এই সুরটি পরিবর্তন করেছে, সেই সুরটাও এখন রবীন্দ্রসঙ্গীত, ভজন, কীর্তন এই পর্যায়ে চলে এসেছে। আপনারা যারা আওয়ামী লীগের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্ককে লক্ষ্য করছিলেন, তারা প্রথমত দেখেছেন যে ভারতের মিডিয়া, রাজনীতিবিদ, তারপর এমনকি সরকারের কর্তা ব্যক্তি খুবই অবন্ধুসুলভ আচরণ চালিয়ে আসছিলেন। তারা এই বাংলাদেশ দখল করবেন, কালকে বাংলাদেশ এয়ার স্ট্রাইকের আওতায় আসবে, তারপরে ইনসার্জেন্সি চালানো হবে, তারপর সার্জিক্যাল স্ট্রাইক চালানো হবে, ঝটিকা আক্রমণ করে বাংলাদেশের চিকেন নেকগুলো আলাদা করে দেওয়া হবে,
এখন তারা সিদ্ধান্ত নিতে পারছে না। মানে আগে তারা যেভাবে র্যাপ সঙ্গীত গাইতেন, কলকাতার কয়েকজন বড় বড় মানে কয়েকটা মিডিয়া আছে, মেয়ে আছে, ছেলে আছে, মেয়েগুলো কথা বলতেছে মনে হয় যেন বজ্রপাত হচ্ছে, এমন জোরে জোরে কথা বলে। আমাদের বাংলাদেশে এরকম অভদ্র মেয়ে একটাও নেই। এমনকি যাকে বলে আওয়ামী লীগের যাদেরকে আপনি খুব গালাগাল করেন, তাদের কণ্ঠ এরকম কণ্ঠ না। আপনি দেখেন ফারজানা রূপা সমালোচনা করেন, কিন্তু চমৎকার একটা কণ্ঠ। কিংবা মুন্নি, যে মুন্নি সাহা, সেও কিন্তু কলকাতার ওই যে মহিলা, ভদ্র মহিলারা কয়েকটা খুব জোরে জোরে কথা বলে, ওইভাবে কোনোদিন মুন্নি সাহা কথা বলেছে, ফারজানা রূপা কথা বলেছে, মিথিলা ফারজানা কখনো বলেছে? এটা হলো বাঙালির কালচার, বাঙালির রক্ত, আমরা ভদ্রলোক মানে সত্যিকার অর্থে। ওরা এমন জোরে জোরে কথা বলে। আমাদের দেশে মুজাম্মেল বাবু, তারপর মুজাম্মেল বাবুর সঙ্গে ধরেন নাইমুল ইসলাম খান, এরকম অনেক দালাল সাংবাদিক ছিল যারা শেখ হাসিনার পক্ষে কথা বলতেন, কিন্তু তার মধ্যে একটা আর্ট ছিল। সে আর্টটা কি? পণ্ডিত রবিশঙ্করের সেতারের মতো কথা বলতেন, শুনতে ইচ্ছা করতো, আহা, মানে আমাদের বিরক্তি লাগতো, কিন্তু যার জন্য তিনি বলতেন। অর্থাৎ মুজাম্মেল বাবু শেখ হাসিনার প্রশংসা করতেন। শেখ হাসিনা মনে মনে ভাবতেন যে মুজাম্মেল বাবু এরকম কেন শত শত মুজাম্মেল বাবু জন্ম নেয় না, কেন এই মুজাম্মেল বাবু গণভবনে শত শত দল বেঁধে আসে না, আর ওরা কেন সারাক্ষণ আমার প্রশংসা করে আমাকে এইভাবে চাঙ্গা রাখে না। কিন্তু হয় না, আপনি দেখেন ভারতের যে কয়েকটা আছে কি ময়ূরনাক ঠয়ুর নাম, এমন সব কথাবার্তা বলে মনে হয় যেন পাগল হয়ে গেছে। এবং এই সকল ছেলে এবং মেয়ে একেবারে তরুণ, আমার সন্তানের বয়সী, তাদের পাগলামের সঙ্গে পাল্লা দিয়ে বয়স্ক মানুষ যাদের বয়স 60 বছর 70 বছর, যারা এখন আমার মতো ইউটিউব করা শুরু করে দিয়েছেন, অনেক বড় সাংবাদিক, অনেক বড় লেখক, অনেক বড় ডাক্তার, কিন্তু এখন সবকিছু বাদ দিয়ে, বিখ্যাত ডাক্তার, কিন্তু সবকিছু বাদ দিয়ে এখন সে ইউটিউব করবে এবং লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনছে। আবার অনেক বড় প্রফেসর, অধ্যাপক, তিনিও ইউটিউব করছেন, অনেক বড় জেনারেল, তিনি ইউটিউব করছেন ভারতে। এবং তারা সমস্বরে বাংলাদেশের বিরুদ্ধে কি করলো, হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, মাথা ফাটিয়ে ফেলেঙ্গা, তারপরে গলা টিপে ধরেঙ্গা, এই সমস্ত কথাবার্তা, জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলেঙ্গা, বাম হাত দিয়ে জিব্বা ছিঁড়ে ফেলেঙ্গা, রাজাকার কা বাচ্চা হায়, আলবদর কা বাচ্চা হায়, ইত্যাদি ইত্যাদি নানা রকম অশালীন অশ্রাব্য কথাবার্তা বলে পুরো পরিবেশ পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে আমাদের দেশের একেবারে শান্তশিষ্ট একটা দল, যারা ভারতের সঙ্গে কখনো সংঘাতে যেতে চায়নি, সেটা হলো বিএনপি। সেই বিএনপি উত্তেজিত হয়ে গেছে। উত্তেজিত হয়ে তারা সেই করলো কি, বিরাট এক সমাবেশ করলো ঢাকাতে। আবার সেই সমাবেশ দল বেঁধে তারা আগরতলার দিকে চলে গেল এবং ভারত বিরোধী সমাবেশ করলো, এবং তাদের ছাত্র সংগঠনকে দিয়ে তারা এই যে ঢাকাতে ভারতের রাষ্ট্রদূতের কার্যালয় বা দূতাবাস, ইন্ডিয়ান হাই কমিশন যেটাকে বলে, এটিকে তারা ঘেরাও করলো। এরপর কিসে কি হলো বলতে পারবো না। আমরা তো ধরে নিয়েছিলাম ভারত এই বুঝি আর পেঁয়াজ পাঠাবে না, গরুর তো তারা পাঠাবেই না, তারা দরকার গরু সব পুঁতে পুঁতে খেয়ে ফেলবে। এমনি তো গোমূত্র তারা খায়, এক্সপোর্ট করে, গোবরকে তারা অমৃত মনে করে। তো বাকি হলো গরুর হাড্ডি গুড্ডি, মাংস তো তারা বিদেশে পাচার করে, বিক্রি করে, চামড়াও করে, আর যেগুলো অখাদ্য জিনিস সেগুলো বাংলাদেশে পাঠায়। গরুকে তারা দেবতা মনে করে, ঘরের মধ্যে ঢুকিয়ে তাদের মানে অন্যরকম গরু গরু ভারতের মানে ভারতের মোদী সরকারকে যদি মূল্যায়ন করতে হয়, আপনাকে গরু নিয়ে 10 বছর গবেষণা করতে হবে। গরুর সাথে 10 বছর শোয়ার পরে মানে আপনি একসাথে সহবাস করবেন গরুর সঙ্গে, মানে সহবাস বলতে মানে একত্রে বসবাস, মানে ওই সব কিছু না। আপনি গরুর সাথে ঘুমাবেন 10 বছর, তারপরে আপনি জনাব নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বুঝতে পারবেন হোয়াট ইজ দ্যার থিওলজি, তাদের ধর্মতত্ত্বটা কি। তো যাই হোক, এখন তারা সেই বাংলাদেশে বোধহয় গরু পাঠাবেই না, তারপরে তেল পাঠাবে না, চাল পাঠাবে না, আটা ময়দা। আমাদের বাংলাদেশের তাদের বক্তব্য হলো যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে কেন? ওরা কি যুদ্ধ করার জাতি? ওরা কি কখনো যুদ্ধ করেছে? 71-তে আমরা যুদ্ধ করে ওদেরকে পাশ করে দিয়ে এসেছি। কেন ওদেরকে যুদ্ধ করে একটা বুলেট খরচ করা হবে? কেন ওদেরকে আক্রমণ করে আমাদের একটা বিমান যে উড়বে, বিমানের ক্ষতি হবে না, তেল যাবে না? ও তো সব কিছুই দরকার নেই, খালি সাপ্লাইটা বন্ধ করে দাও, মাল পাঠানো বন্ধ করে দাও, পোর্ট বন্ধ করে দাও, কোনো মালামাল আসবে না, ওগুলো সব এমনিই না খেয়ে মরে যাবে। এই সকল কথা আমি যেভাবে বলছি তার আরো বিশ্রীভাবে এবং আরো দ্রুততার সঙ্গে ভারতের অনেক বড় বড় প্রথিতযশা ব্যক্তি এই প্রচারগুলো চালিয়ে আসছিলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। এরপর কি হলো, বাংলাদেশে সীমান্তে আমরা ভারতের গণমাধ্যম থেকে জানলাম যে আমাদের বাংলাদেশের সীমান্তে বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনী তারা যার যার মতো অবস্থানে বেশ একটা প্রস্তুতিমূলক অবস্থায় রয়েছে। এবং যে বিমান আমরা মানে ড্রোন যেটা আমরা কিনেছি, টার্কিশ ড্রোন, খুব নাম করা টার্কিশ ড্রোন, এই ড্রোন সীমান্তে উড়েছে এবং ভারত এই ঘটনায় নিদারুণ ভয় পেয়ে গেছে। এর কারণ হলো ওই ড্রোনকে প্রতিহত করার মতো প্রযুক্তি তাদের নেই এবং ওই ড্রোন যেটা ইউক্রেন যুদ্ধের ভাগ্য পাল্টে দিয়েছে, এতটা ইফেক্টিভ সেই ড্রোন এখন বাংলাদেশের হাতে আছে। 6টা ড্রোন আছে এখন। এই 6টি ড্রোন দিয়ে আমাদের যে চারিপাশে 7 সিস্টার, সেই 7 সিস্টারে যদি বাংলাদেশ বিমান বাহিনী তারা আক্রমণ চালায়, তাহলে এটা প্রতিহত করার মতো
তাদের কোনো কামান নাই, গোলা নেই। এর কারণ হলো এই বিমান 28,000 ফুট মানে হিমালয়ের যে উচ্চতার সমপর্যায়ের উপরে উঠে গিয়ে তারপরে তারা সেখান থেকে বোমা নিক্ষেপ করতে পারে। তো কাজেই ভারতের হাতে এমন কোনো কামান নাই, এমন কোনো ক্ষেপণাস্ত্র নেই যেটা 28,000 ফিট উপরে উঠে এই ড্রোনকে মেরে ফেলতে পারে, ড্রোনকে ভূপাতিত করতে পারে। তো এটা আমরা বাংলাদেশের লোক জানি না, কিন্তু ভারতের দাদারা বুঝে গেছেন, তারা ভয় পেয়ে গেছে। এবং ভয়ের কারণে হলো কিনা জানি না, তারা এই তাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমলাতন্ত্রের, তিনি হলেন বিক্রম মিস্ত্রি, তাদের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এলেন, খুবই কাছামাছি হয়ে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করলেন। ও বিনয় আমরা গত 20 বছর ভারতের কাছ থেকে দেখিনি। তারপর তিনি বাংলাদেশ পররাষ্ট্র সচিবের সাথে দেখা করলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করলেন, আর ঘণ্টা খানেকের জন্য তিনি নাই হয়ে গেলেন। সম্ভবত তিনি সেনাপ্রধান বা ক্যান্টনমেন্টের অন্য কোনো গোয়েন্দা এজেন্সির সঙ্গে আমাদের দেশে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তারপর নিজেদের কথা সেখানে বলে গেছেন। এবং তিনি দিল্লিতে ফিরে যাওয়ার পর যেটি হয়েছে সেটি হলো তিনি পার্লামেন্টারি কমিটির জেরার মুখে পড়েছেন। পার্লামেন্টারি কমিটি মানে সেখানকার যারা সংসদ সদস্য, তাদের বাংলাদেশের মতো বিনা ভোটের সংসদ সদস্য নন। সেখানে বিজেপির লোক আছেন, বিজেপির বাইরে কংগ্রেসে আছেন, যারা রাষ্ট্রীয় পলিসিতে হয়তো যে মতামত তারা পোষণ করেন রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, কিন্তু ব্যক্তি তাদের যে চিন্তা চেতনা এটি ডিফার, অনেক সময় তারা ভিন্ন মত পোষণ করেন। এবং সেই ভিন্ন মতের কারণে তারা এই সফর নিয়ে তাকে জিজ্ঞাসা করেছেন, একেবারে কচুকাটা করে জিজ্ঞাসা করেছেন, কি করেছেন, কেন করেছেন, কোথায় গেলেন, কি করলেন, কি সফল হলো, কি সুফল পেলেন ইত্যাদি নানা কিছু। আর জিজ্ঞাসা করেছেন যে শেখ হাসিনা এখানে আছেন কেন, কি স্ট্যাটাসে আছেন, তার পদবি কি, পদ কি, তাকে ইন্ডিয়া কিভাবে ট্রিট করছেন, এবং এখানে বসে যে শেখ হাসিনা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এগুলোর ব্যাপারে আপনার বক্তব্য কি, মানে ভারত সরকারের বক্তব্য কি। এবং তাকে এইরকম যাকে বলা হয় নিজ দেশে পার্লামেন্টারি কমিটিতে এইভাবে জেরার মুখোমুখি হতে হবে, এটা বোধহয় নরেন্দ্র মোদী সরকার কখনো কল্পনা করেননি। ফলে কি হলো, সেই বিক্রম মিস্ত্রি সাহেবের যে মানে বাংলাদেশ সফরের পরপরই তার যে বস এবং যিনি মিস্টার নরেন্দ্র মোদীর একেবারে দক্ষিণ হস্ত, তিনি হলেন জয়শঙ্কর, মিস্টার জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী। তো এই জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে বেশ কয়েকটি বিবৃতি দিলেন এবং ইতিপূর্বে তারা যেভাবে আমেরিকাকে বিক্ষুব্ধ করেছে, ইউরোপীয় ইউনিয়নকে বিক্ষুব্ধ করেছে, ইংল্যান্ডকে বিক্ষুব্ধ করেছে, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে বিশ্বের যে সকল মানবাধিকার সংস্থা রয়েছে তাদেরকে বিক্ষুব্ধ করেছে, যে বাংলাদেশে হিন্দুদেরকে ঠিক রোহিঙ্গাদের মতো করে নির্যাতন করা হচ্ছে, এদেশের হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ঘর বাড়ি দখল করা হচ্ছে, স্ত্রীদেরকে কন্যাদেরকে ধর্ষণ করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং একেবারে একটা নিরপরাধ হিন্দু সন্ন্যাসী, তার নাম হলো চিন্ময় প্রভু, একেবারে নিরপরাধ ব্যক্তি, এই ব্যক্তিকে জেলে পোড়া হয়েছে এবং তার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, তাকে জামিন দেওয়া হচ্ছে না ইত্যাদি বিভিন্ন কথা বলে এই সাম্প্রদায়িক উস্কানিটা ভারতে তারা দিয়ে ফেলেছে। এবং ওখানে আলটিমেটলি হিন্দুরা এই তাদের অপপ্রচারের কারণে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রথম ভারতীয় সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আপনারা যারা বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখেছেন যে কলকাতার সাধারণ জনগণ, আগরতলার জনগণ, শিলিগুড়ির জনগণ, তারা ওখানে বাংলাদেশে যারা পর্যটক রয়েছেন বা যারা বেড়াতে গিয়েছেন তাদের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছে, সন্ত্রাসী আচরণ করেছে। এবং বাংলাদেশ হাইকমিশনে তারা যেভাবে আক্রমণ চালিয়েছে, এটি মূলত এই জয়শঙ্কর, এই বিক্রম মিশ্রী, তারপর এই যে ভারতের যে মিডিয়া এবং ভারতের হাসিনাপন্থী, আওয়ামী লীগপন্থী যে সকল ব্লকের লোক রয়েছেন তাদের প্রচার এবং প্রোপাগান্ডার ফলে তৈরি হয়েছে। ফলে এখন বাংলাদেশ অনেকটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে এবং সেই নো রিটার্নে আমাদের কতটা লাভ লস সেটা বড় কথা নয়, যেখানে বাংলাদেশের প্রায় সব মানুষ হাসিনা বিরোধী হয়ে পড়েছে শুধুমাত্র এই 100 দিনের কর্মকাণ্ডে, ভারতীয় কর্মকাণ্ডের। এবং আওয়ামী লীগের যে অনেক লোক তারা হয়তো আওয়ামী লীগের কথা বলতে চায়, বঙ্গবন্ধুর কথা বলতে চায়, কিন্তু তাদের কারোরই পক্ষে ভারত আমাদের বন্ধু, তারপরে ভারত আমাদের উপকারী বন্ধু, ভারতের সাথে সম্পর্ক রাখা দরকার, এইরকম একটা কথা বুক ফুলিয়ে বলার মতো বাংলাদেশে কেউ নেই। এমনকি শেখ হাসিনাকে যদি এখন ঢাকাতে তারা পাঠিয়ে দেয় এবং শেখ হাসিনাকে দেখার জন্য যদি 1 কোটি লোক উপস্থিত হয়, সেই 1 কোটি লোকের মধ্যে যদি সে ভারতের প্রশংসা শুরু করে, সঙ্গে সঙ্গে সব লোক সেখান থেকে চলে আসবে। এই যে ভারত বিরোধিতা আগেও ছিল, কিন্তু গত এই 120 দিনে এটা ক্রমবর্ধমান হারে এভাবে বেড়েছে, যার কারণে আমাদের যে জনমত সেই জনমতটা অ্যাবসলিউটলি ভারত বিরোধী হয়ে পড়েছে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কেউ নাই, ভারতের প্রশ্নে সবাই ভারত বিরোধী। এটা সম্ভবত ভারত বুঝতে পেরেছে এবং বুঝতে পারার কারণে তাদের গলার স্বর নরম হয়েছে, কণ্ঠ নরম হয়েছে, নতুন সুর বের হয়েছে। সেখানে সেই র্যাপ সঙ্গীতের পরিবর্তে ধ্রুপদী সঙ্গীত বাজছে। এখন দেখা যাক এই সঙ্গীতের যে মূর্ছনা, সুর মূর্ছনা, সেই মূর্ছনায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার কতটা বিমোহিত হন।
প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।